বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভার্চুয়াল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা ইতিমধ্যে অবগত হয়ে গেছো একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের 9 তারিখ থেকে প্রথম সেমিস্টার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা। এই পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাস শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে সিলেবাস দিয়েছে আমি সেটা তোমাদের গ্রুপে দিয়েছি, ফেসবুকে দিয়েছি এবং কলেজ পেজেও দিয়েছি। তোমরা এই অধ্যায়গুলো যেগুলো সিলেবাসে অন্তর্ভুক্ত আছে সেগুলো আমি ইতিমধ্যে করে রিভিশনও দিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসটা। তোমরা আমার সাথে অঙ্কটা করবে এখন। পরবর্তীতে আমি লাইভ ক্লাসে তোমাদের যার যেখানে সমস্যা হয় আমাকে প্রশ্ন করবে, সেখান থেকে আমি সমাধান দেব। আশা করি তোমরা যে যেখানে আছো বাসায় বসে এখন ক্লাসগুলো ইউটিউবে ক্লাসগুলো দেখতেছো। যাই হোক, আজকে আমি হিসাবের বই থেকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাবের বই থেকে একটি বোর্ড প্রশ্ন সমাধান করব। সেই প্রশ্নটা বিগত ক্লাসে এরকমই একটি প্রশ্ন সমাধান করেছিলাম। আজকে এরকমই একটি প্রশ্ন সমাধান করব। তোমরা আমার সাথে এখন তোমাদের বই থেকে যে বই অঙ্ক করতেছো, বিশেষ করে আমাদের কাজী মোকাররম স্যারের যে বইটা, এই বইটার শেষের দিকে পৃষ্ঠা লাস্ট পেজে গিয়ে দুই এক পেজ এদিক সেদিক গেলে তোমরা বের করতে পারবে অঙ্কটা। সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2017। কুমিল্লা বোর্ড 2017 আসো, এসে 6 নম্বর প্রশ্নটা আমরা এখন সমাধান করব। এটা হিসাবের বই অধ্যায় থেকে আসছে, হিসাব বিজ্ঞান প্রথম পত্র। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাবের বই অধ্যায় হতে কুমিল্লা বোর্ড 2017 6 নং প্রশ্ন। তোমরা আবারও মনোযোগ দিয়ে শোনো। হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাবের বই অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় 6 নং প্রশ্নটা আমরা এখন সলভ করব। দেখো, আমি বইটা বের করতেছি, ইতিমধ্যে রেডি করে রেখেছি। এই যে দেখো, আমি টেস্ট পেপার থেকে সমাধান করতেছি, সেই জন্য তোমাদেরকে আমি পৃষ্ঠা নম্বর বলতে পারি না। তোমরা তোমাদের বইয়ের লাস্ট পেজে গিয়ে খুঁজে বের করে নেবে। এই যে দেখো, কুমিল্লা বোর্ড 2017 দেখতে পাচ্ছি। কুমিল্লা বোর্ড 2017 এই প্রশ্নটার 6 নং প্রশ্নটা আমরা এখন সমাধান করব। এই দিকে আসতেছি, দেখো 6 নং প্রশ্ন এই যে পেয়ে গেছি আমি। এই যে দেখতে পাচ্ছ, আমরা এই প্রশ্নটা এখন সলভ করব। আমি দেখতে পাচ্ছি 2016 সালে 1 জুলাই মাসে অনেকের ব্যবসায় নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়। তাহলে ব্যবসার মধ্যে কি হয়? 2016 সালের জুলাই মাসে প্রারম্ভিক উদ্বৃত্ত নগদ উদ্বৃত্ত দেওয়া আছে 20,000 টাকা, ব্যাংক ক্রেডিট উদ্বৃত্ত 10,000 টাকা, পণ্য ক্রয় নগদ 4,000, ধারে ক্রয় 7,000, চেকের মাধ্যমে ক্রয় 10,000, পণ্য বিক্রয় একইভাবে নগদ 25,000, প্রাপ্য বিলের মাধ্যমে 7,000, ধারে 20,000। দেনাদার কর্তৃক 2% বাট্টা বাদ দিয়ে ব্যাংকে সরাসরি জমা দেওয়া হয়েছে কত? 24,250 টাকা। ব্যাংকে জমা প্রদান 25,000 টাকা। পাওনাদার বাদলকে তার পাওনা 9,000 টাকা 3% বাট্টা সাপেক্ষে পরিশোধ করা হয়েছে। তারপরে লেখা আছে 5% কারবারি বাট্টায় মজিদের নিকট থেকে পণ্য ক্রয় 10,000 টাকা। ব্যাংক চার্জ ও ব্যাংক জমাতিরিক্ত সুদ যথাক্রমে 200 এবং 500 টাকা। এই হচ্ছে আমাদের প্রশ্ন। এখন রিকোয়ারমেন্টে কী বলতেছে আমি দেখতে পাচ্ছি, নগদান বইতে আসবে না এমন লেনদেনের পরিমাণ। আমরা বিগত ক্লাসেও এরকমই একটা অঙ্ক সলভ করেছিলাম। এখানে কি বলতেছে? নগদান বই অন্তর্ভুক্ত হবে না। আমরা জানি নগদান বই মানে নগদ প্রাপ্তি, নগদ প্রদান সম্পর্কিত লেনদেন নিয়ে নগদান বই লিপিবদ্ধ করা হয়। এখন নগদান বই আসবে না কি বাকিতে লেনদেন, অনগদ লেনদেন, যেগুলো আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু নগদ টাকার আদান প্রদান হয়নি। এখন নগদ টাকার আদান প্রদান কীভাবে হয়? নগদে হতে পারে, চেকের মাধ্যমে হতে পারে। এখন এই সম্পর্কিত লেনদেনগুলো ব্যতীত বাকি যদি কোনো লেনদেন আমরা দেখতে পাই, সেগুলি নগদান বইয়ে আসবে না। আমি দেখতে পাচ্ছি 5 তারিখের লেনদেনটা, দেখো পণ্য ক্রয় নগদে দেওয়া আছে 4,000 টাকা, ধারে এবং চেকে। ধারে যে ক্রয় সেটা অনগদ লেনদেন, অর্থাৎ ধারে ক্রয় করলে কি হয়? ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, এটা নগদান বই আসবে না। আবার চেকের মাধ্যমে ক্রয় করেছে, এটাকে ক্রয় ডেবিট, ব্যাংক ক্রেডিট, এটা আসবে। তাহলে 5 তারিখের লেনদেনটা আসবে না। তারপরে 10 তারিখে কী লেখা আছে? পণ্য বিক্রয় একইভাবে দেখতে পাচ্ছি আমি, নগদ লেখা আছে, নগদটা আসবে। প্রাপ্য বিলের মাধ্যমে বিক্রয়, সেটা আসবে না। ধারে বিক্রয়, সেটাও আসবে না। প্রাপ্য বিলের মাধ্যমে বিক্রি করলে কী হয়? প্রাপ্য বিল ডেবিট, বিক্রয় ক্রেডিট। আর ধারে বিক্রি করলে কি হয়? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তারপরে দেখতে পাচ্ছি আমি 25 তারিখের লেনদেনটার দিকে আসো। দেখো 5% কারবারি বাট্টায় মজিদের নিকট থেকে পণ্য ক্রয়। ব্যক্তি প্রতিষ্ঠানের নিকট থেকে পণ্য ক্রয় করলে সেটা বাকিতে ক্রয় মনে করতে হবে, আমরা আগেও বলেছি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 5% বাট্টা। তাহলে 5% বাট্টা মাইনাস করলে কত হবে?
100% থেকে 5% মাইনাস করলে হয় 95%। তাহলে 5% মাইনাস করতে হবে। মাইনাস করলে অর্থাৎ এই 10,000 টাকার 5% হবে 5 10 50 অর্থাৎ 500 টাকা। এই 500 টাকা আমি 10,000 টাকা থেকে মাইনাস করে দিব। মাইনাস করলে হবে 9,500 টাকা। আর 9,500 টাকা হচ্ছে পণ্য ক্রয় বাকিতে, ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এই যে তিনটা লেনদেন আমরা দেখতে পাচ্ছি 5, 10 এবং 25, এই তিনটা লেনদেন আমাদের নগদান বই অন্তর্ভুক্ত হবে না। এখন তিনটা লেনদেন আমরা কীভাবে লিপিবদ্ধ করবো দেখো, আমি অঙ্কটা সলভ করেছি, এখানে দেখাইতেছি তোমাদেরকে। এইভাবে আসবো এখানে, এই যে দেখো, এই যে তিনটা লেনদেন আমি যে সলভ করেছি দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমি আশা করি। নগদান বই অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয়। ধারে ক্রয় 10 তারিখ, 5 তারিখ, আবার 10 তারিখ প্রাপ্য বিল ও ধারে বিক্রয় 7,000, 20,000 দুইটা মিলে 27,000, 5% কারবারি বাট্টায় ক্রয় অর্থাৎ 10,000 টাকার 95%, 9,500 টাকা। এই হচ্ছে 43,500 টাকা আমাদের ক নম্বরে, যেগুলো নগদান বইয়ে আসবে না। এই হচ্ছে আমাদের ক নম্বর। এবার আসতেছি আমরা খ নম্বরে। খ নম্বরে কী বলেছে দেখো, খ নম্বরে বলেছে 10, 15, 20 এবং 31 তারিখের লেনদেনগুলো জাবেদা দেখো। তোমরা জাবেদার একটা নমুনা ছক করবে, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারপরে 4টা লেনদেনে আমরা জাবেদা করে দিব। দেখো আমি 4টা লেনদেন পড়তেছি এবং জাবেদাগুলো করতেছি। দেখো এই যে আমি অঙ্কটা ইতিমধ্যে করেছি তোমাদের সুবিধার্থে। লেখা আছে এখানে জনাব অনিকের জাবেদা। প্রথম তার জাবেদাটা ছিল নগদে প্রাপ্য বিল এবং ধারে বিক্রয়, এটা হচ্ছে 10 তারিখ। নগদে বিক্রয়, প্রাপ্য বিলের মাধ্যমে বিক্রয়, ধারে বিক্রয়। তাহলে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য বিল ডেবিট, বিক্রয় ক্রেডিট। এই তিনটা ডেবিট লিখবো, বিক্রয় ক্রেডিট লিখবো। কত কত রাখবো আমরা দেখতে পাচ্ছি। তিনটা ডেবিটের মধ্যে আসবে আমাদের নগদে 25,000, প্রাপ্য বিল 7,000 এবং প্রাপ্য হিসাবে 20,000, টোটাল 52,000 টাকা। তারপরে 15 তারিখে বলছে আমি দেখতে পাচ্ছি দেনাদার কর্তৃক 2% বাট্টা বাদ দিয়ে সরাসরি ব্যাংকে জমা দান। কত টাকা জমা দিয়েছে ব্যাংকে? 24,250 টাকা। তাইলে আমি লিখব ব্যাংকে জমা দিয়েছি কত? 24,250 টাকা। 2% বাট্টা বাদ দেওয়ার পর তাহলে কত টাকা জমা দিয়েছে? 98%। 2% মাইনাস করলে কত হয়? 98%। তাহলে 98% হচ্ছে কত? 24,250 টাকা, যেহেতু সরাসরি জমা দিয়েছি ব্যাংক হিসাব ডেবিট। আর বাকি 2% কীভাবে বের করব? ওই 98 দিয়ে 24,250কে ভাগ করব এবং 2 দিয়ে গুণ করব। তাহলে কি হয়? 24,250 ভাগ 98 গুণন 2 ইকুয়াল টু যা পাবো সেটা হচ্ছে 495। আর প্রাপ্য হিসাবে লিখব 24,745। আমি আবার বলতেছি, দেখো এই প্রদত্ত বাট্টা যেটা লিখছি 2% বাট্টা বাদ দেওয়ার পর তারা কত টাকা জমা দিয়েছে? 24,250 টাকা। তো 2% বাদ দিলে হয় 98%, যেহেতু 100% আমাদের জানা। তাহলে 2% বাদ দিয়ে হয় 98%। তাহলে 98 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণ করলে আমরা প্রদত্ত বাট্টাটা পেয়ে যাব। এই হচ্ছে 15 তারিখ। এবার আসি 20 তারিখ। পাওনাদার বাদলকে তার পাওনা 9,000 টাকা 3% বাট্টা সাপেক্ষে পরিশোধ করা হলো। তাহলে 3% বাট্টা, 3%-এ কত হয়? পাওনাদার বাদল হচ্ছে এখানে প্রদেয় হিসাব। তাহলে প্রদেয় হিসাব 9,000 টাকা। আর যেহেতু 3% বাট্টা সাপেক্ষে পরিশোধ করেছি, তাহলে এটা হবে প্রাপ্ত বাট্টা আর হচ্ছে নগদান হিসাব। এখানে প্রাপ্ত বাট্টা আর হচ্ছে নগদান হিসাব। তাহলে লিখবো এখানে প্রদেয় হিসাব ডেবিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে দেখো টাকার অ্যামাউন্ট একটু গরমিল হয়ে গেছে। এখানে নগদে লিখতে হবে কত? নগদে লিখতে হবে 8,730 টাকা আর বাট্টা লিখতে হবে 270 টাকা। এই যে দেখো টাকাগুলো আমি একটু গরমিল করে দিচ্ছি। এখানে লিখবো কত? 270 টাকা। তোমরা দেখতে পাচ্ছ আমি টাকাটা উপরেটা নিচে লিখেছিলাম। আর এটা লিখবো 8,730 টাকা। এই যে একটু দেখে নাও। সমস্যা হয়েছিল তাই। এই যে দেখো এখানে লিখছি প্রাপ্ত বাট্টা হবে 270 টাকা আর নগদান হিসাব হবে 8,730 টাকা। কীভাবে বের করেছি তোমরা দেখেছো? 3%-এ 9,000 টাকার 3% 270 টাকা 3% করে নেবা। 9,000 গুণন 3%। তারপরে লেনদেনটা হচ্ছে ব্যাংক চার্জ ও ব্যাংক জমাতিরিক্ত সুদ যথাক্রমে 200 এবং 500 টাকা। তোমরা একটু প্রশ্নটা দেখিয়ে নিবে প্রয়োজনে। ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক জমাতিরিক্ত সুদ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই হচ্ছে 200, 500 দুইটা যোগ করে ব্যাংক হিসাবে হবে কত টাকা? 700 টাকা ক্রেডিট।
আমাদের খ নম্বর অংশটা কিন্তু এতটুকুই বলেছে, আমরা এতটুকু এখানে সলভ করেছি। আর জাবেদা কারণগুলো তোমরা ইতিমধ্যে লিখতে পারো, যদি কারো সমস্যা হয় আমাকে আবার লাইভ ক্লাসে বলবে, আমি এগুলো সলভ করে দেবো প্রয়োজনে। সমস্যা হলে কারণগুলো সহজ, আমরা বিগত অনেক ক্লাসে জাবেদা কারণ সহ ব্যাখ্যা সহ লিখেছিলাম, এই জন্য আজকে কারণটা আমরা লিখি নাই। তারপরে আসতেছি আমি, দেখো এই অঙ্কের সর্বশেষ অংশ, সেটা হচ্ছে গ নম্বর। গ নম্বরে কী বলেছে, একটি 3 গণনাগদান বই প্রস্তুত করো। উপযুক্ত লেনদেনগুলো দিয়ে একটি 3 গণনাগদান বই প্রস্তুত করো। আমরা 3 গণনাগদান বই একটা নমুনা ছক করব। তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা টাকা। ঠিক একইভাবে আবার ডান পাশে লিখব তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ, ব্যাংক, বাট্টা। বাম পাশে লিখব ডেবিট, ডান পাশে লিখব ক্রেডিট। বাম পাশে উপরে ডেবিট, ডান পাশে উপরে ক্রেডিট। আর উপরে দিব জনাব অনিকের 3 গণনাগদান বই। দেখো আমি অঙ্কটা সলভ করতে যাচ্ছি এখন, কারণ আমার দিকে তাকাও একটু। এই যে দেখো আমি যেখানে সলভ করেছি, তোমাকে লেনদেন সহ আমি এখানে ব্যাখ্যা সহ বলে যাবো, একটু মনোযোগ দিলে তোমরা পারবে। আমি দেখতে পাচ্ছি এখানে প্রথমে কী লিখতে হবে, 1 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি। এখন ব্যালেন্স বিডি লিখতে গিয়ে আমি দেখতে পাচ্ছি নগদ উদ্বৃত্ত দেওয়া আছে 20,000 টাকা, ব্যাংক ক্রেডিট দেওয়া আছে 10,000 টাকা। তাহলে নগদ উদ্বৃত্তটা কোথায় লিখব, ব্যাংক নগদান বইয়ের ডেবিট পাশে লিখব। আর ব্যাংকে উদ্বৃত্ত যেহেতু ক্রেডিট দেওয়া আছে, তাহলে ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি দিয়ে ব্যাংক কলামে 10,000 টাকা লিখব। এটা অনেকে ভুল করে থাকো, ব্যাংকের যদি ক্রেডিট দেওয়া থাকে তাহলে ক্রেডিট পাশে লিখব, আর ব্যাংক যদি ডেবিট উদ্বৃত্ত দেওয়া থাকে বা ব্যাংক জমা দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ডেবিট পাশে লিখব। এরপরে আসতেছি 5 তারিখে। 5 তারিখে কী বলছিল, আমরা লেনদেনটা পড়েছিলাম, পণ্য ক্রয় নগদ 4,000 টাকা, ধারে 7,000 টাকা, চেকের মাধ্যমে 10,000 টাকা। এখানে ধারে ক্রয়টা আসবে না, আমরা ক নম্বরে করেছি। তাহলে ক্রয় হিসাব, এটা ক্রেডিট পাশে লিখব, ক্রয় হিসাব দিয়ে 4,000 টাকা নগদ কলামে, 10,000 টাকা চেকে যেহেতু ক্রয় করেছে ব্যাংক কলামে লিখব। চেকে ক্রয় করলে ব্যাংকে, নগদে করলে নগদ কলামে, আর বাকিতে ক্রয় করলে নগদান বইয়ে আসবে না। এরপরে আসতেছি 10 তারিখ, বিক্রয়ের বেলা দেখো একই রকম দিকে আছে, নগদ, প্রাপ্য বিল এবং ধারে। তাহলে প্রাপ্য বিল এবং ধারে বিক্রয় এটা আসবে না, শুধু নগদ বিক্রয়টা আসবে। 10 তারিখ দিয়ে ডান পাশে অর্থাৎ বাম পাশে লিখছি আমরা বিক্রয় হিসাব, নগদ কলামে 25,000 টাকা। এই হচ্ছে বিক্রয়ের অ্যামাউন্টটা 25,000 টাকা। আর বাকি যে দুইটা অ্যামাউন্ট দেওয়া আছে প্রাপ্য বিলের মাধ্যমে এবং ধারে বিক্রয়, এই দুইটা কিন্তু আসবে না, এটা ক নম্বরে আমরা করেছি। এবার আসতেছি 15 তারিখ, দেনাদার কর্তৃক 2% বাট্টা বাদ দিয়ে সরাসরি ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে দেনাদার যেহেতু ব্যাংকে জমা দিয়েছে, ব্যাংক হিসাব ডেবিট, আর দেনাদারের বিকল্প নাম আমরা জানি দেনাদার হিসাব লিখলেও হবে, প্রাপ্য হিসাব লিখলেও হবে। আমি এখানে বিকল্প নামটা লিখছি। দেখো 15 তারিখ দিয়ে বাম পাশে লিখছি ডেবিট পাশে প্রাপ্য হিসাব 24,250 টাকা, আর বাট্টার কলামে 495 টাকা। এখন 495 টাকা আমরা প্রশ্ন থেকে কীভাবে বের করব সেটা হচ্ছে মূল বিষয়। আমি দেখতে পাচ্ছি এখানে দেনাদার কর্তৃক কী লেখা আছে প্রশ্নে, 2% বাট্টা বাদ দিয়ে, অর্থাৎ এই 24,250 টাকা যেটা, এটা 2% মাইনাস করার পর পরিশোধ ব্যাংকে জমা দিয়েছি। তাহলে 2% মাইনাস করলে বাকি থাকবে 98%। এই 98 দিয়ে 24,250কে ভাগ করব এবং 2 দিয়ে গুণ করব। গুণ করলে আমরা কত পাবো, 495 টাকা পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো। 24,250কে 98 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণন কেন করব লিখছি স্পষ্ট, যে দেনাদার কর্তৃক 2% বাট্টা বাদ দিয়ে সরাসরি ব্যাংকে, অর্থাৎ বাট্টা মাইনাস করার পর এটা পরিশোধ অর্থাৎ ব্যাংকে জমা দিয়েছি। এই জন্য এটা 98 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করলে আমরা 495 টাকা কোথায় পাবো, বাট্টা কলামে পাবো। এরপরে 18 তারিখ ব্যাংকে জমা দিলে ব্যাংক হিসাব ডেবিট। দেখো 18 তারিখে ব্যাংক হিসাব ডেবিট কলামে লিখছি 25,000 টাকা, খতিয়ানে করেছি ঠিক ডান পাশে ক্রেডিট কলামে ব্যাংক হিসাব লিখে নগদ কলামে 25,000 টাকা লিখছি, খতিয়ানে করে সি লিখতে হবে। সি লিখতে হবে এই জন্য কন্ট্রাইনটি যেহেতু এটা বিপরীত দাখিলা উভয় পাশে লিখতে হয়, সেজন্য এটা কি করতে হবে, সি লিখতে হবে। এবার আসতেছি 20 তারিখে লেনদেন, পাওনাদার বাদলকে তার পাওনা 9,000 টাকা 3% বাট্টা সাপেক্ষে পরিশোধ করা হলো। এখন বাদলকে বাট্টা সাপেক্ষে যেহেতু পরিশোধ করেছি, সেটা আমরা জাবেদা করেছিলাম। বাদল হচ্ছে এখানে প্রদেয় হিসাব বা পাওনাদার যাই বলি। 20 তারিখে দেখো ডান পাশে লিখছি প্রদেয় হিসাব 8,730 টাকা। কীভাবে আমরা লিখছি এটা 8,730 টাকা, এটা পরিশোধ করেছি আর 3% বাট্টা সাপেক্ষে। তাহলে 9,000 টাকা ছিল আমাদের অ্যামাউন্ট, 9,000 টাকার 3% হয় 270 টাকা। এই জন্য 270 টাকা হবে বাট্টা কলামে। আমি জাবেদার মধ্যে এটা করে দিয়েছিলাম, জাবেদার মধ্যে এভাবে করে দিয়েছিলাম প্রদেয় হিসাব ডেবিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। প্রাপ্ত বাট্টার কলামে 3% লিখব আর বাকি 97% লিখব কোথায়,
প্রদেয় হিসাবের মধ্যে, অর্থাৎ প্রদেয় হিসাব শিরোনাম দিয়ে ব্যাংক কলাম নগদ কলামে লিখব। তারপরে আসতেছি আমরা 25 তারিখ। 25 তারিখে বলছে 5% কারবারি বাট্টায় মজুদের নিকট থেকে পণ্য ক্রয়। যেহেতু ব্যক্তির নিকট থেকে বাট্টায় ক্রয় করা হয়েছে, এখানে এটা হচ্ছে অনগদ লেনদেন, অর্থাৎ ধারে কিংবা বাকিতে লেনদেন, এটা নগদান বইয়ে আসবে না। এরপরে আসতেছি আমরা কত তারিখ, 31 তারিখ। ব্যাংক চার্জ ও ব্যাংক জমাতিরিক্ত সুদ যথাক্রমে 200 এবং 500 টাকা। এটা হবে ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক জমাতিরিক্ত সুদ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমি এটা জাবেদার মধ্যে করে দিয়েছিলাম। তাহলে এখানে আমরা ব্যাংক চার্জ 200 টাকা লিখব, ব্যাংক জমাতিরিক্ত সুদ 500 টাকা লিখব, দুইটাই ব্যাংক কলামে লিখব যেহেতু আমরা পরিশোধ করেছি কিংবা প্রদান করেছি। এখন ডেবিট ক্রেডিট পাস পার্থক্য করে ব্যালেন্স বিডিসিডি বের করতে হবে। আমি সর্ব অবস্থায় বলে থাকি যে নগদান বইয়ের ডেবিট কলাম নগদ প্রাপ্তি, ক্রেডিট কলাম নগদ পরিশোধ। তাহলে নগদ প্রাপ্তির চেয়ে নগদ পরিশোধ কখনো বেশি হতে পারে না। আর এই জন্য সর্ব অবস্থায় নগদান বইয়ের ডেবিট পাশে নগদ কলামটা আগে যোগ করব। দেখো এখানে যোগ করার ফলে কী হয়েছে, 20,000 আর 25,000 যোগ করলে হয় 45,000 টাকা। এই 45,000 টাকা হচ্ছে নগদ প্রাপ্তি। তাহলে এই পাশে নগদ প্রাপ্তি 45,000 টাকা লিখব। আর বাকি যে পার্থক্য 4,000, 25,000, 8,730, এই তিনটা অ্যামাউন্ট মাইনাস করে দিলে হয় 7,270 টাকা। ব্যালেন্স সিডি শিরোনামে দিব। কেমন, ব্যালেন্স সিডি শিরোনামে কত টাকা দেবো, 7,270 টাকা। এবার আসি ব্যাংক কলামে। ব্যাংকের ডেবিট পাস বড় হতে পারে, ক্রেডিট পাসও বড় হতে পারে। যেহেতু ব্যাংকে ক্রেডিট উদ্বৃত্ত আসতে পারে, ব্যাংক জমাতিরিক্ত আসতে পারে, ব্যাংক জমাও আসতে পারে, সেই জন্য আমাকে দেখে নিতে হবে কোন পাসটা বড়। আমি দেখতে পাচ্ছি এখানে ডেবিট পাসটাই বড়, 24,225, 50, আর একটা হচ্ছে 25,000। এই দুইটা যোগ করলে হয় 49,250 টাকা। এই পাশে 49,250 টাকা লিখব। লিখে তারপরে কি করব, এই 10,000, এই 10,000, 200 এবং 500, এই চারটা অ্যামাউন্ট যোগ করলে মাইনাস করলে হয় 28,550 টাকা। এই 28,550 টাকা কী করতে হবে, ব্যালেন্স সিডি হিসাবে ব্যাংক কলামে লিখব। আশা করি বুঝতে পেরেছো ব্যালেন্স সিডিটা কীভাবে বের করেছি। এই ব্যালেন্স সিডি 31 জুলাই আমরা বের করেছি। এটা আবার পরবর্তী মাসের 1 তারিখ, অর্থাৎ আগস্টের পরে জুলাইয়ের পরে আগস্ট, এই আগস্টের 1 তারিখে ব্যালেন্স বিডি হিসেবে বাম পাশে লিখতে হবে, ডেবিট পাশে নগদান কলামে 7,270 টাকা, ব্যাংক কলামে 28,550 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর বাট্টার কলামে আমাদের যা আছে তাই থাকবে 495, 270 টাকা। এটা কোনো পরিবর্তন আসবে না, যা আছে সেটাই আমরা প্রদত্ত প্রাপ্ত লিখব। দেখো বুঝতে পারছো কিনা অঙ্কটা, আমাদের এই সাময়িক পরীক্ষার জন্য অর্থাৎ সেমিস্টার পরীক্ষার জন্য এই ধরনের অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাদশ শ্রেণীর তোমাদের যে সেমিস্টার ফাইনাল পরীক্ষা হবে, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা কিংবা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা যাই বলি, তোমাদের জন্য কিন্তু এই ধরনের অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দ্বাদশ শ্রেণীতে যারা আছো তোমাদের পরীক্ষা হয়তো শর্ট সিলেবাস তোমরা জানো, ইতিমধ্যে অনেকবার এই সিলেবাস নিয়ে আমি আলোচনা করেছি। তোমাদের জন্য এই অঙ্কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরাও অঙ্কটা করবে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উভয়ের জন্য এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু বোর্ড পরীক্ষার একটা প্রশ্ন। দেখো বিভিন্ন রকমের লেনদেন আমরা দেখতে পাচ্ছি অঙ্কটার মধ্যে। এই ধরনের লেনদেন থেকে কিন্তু পরীক্ষায় অঙ্ক দিয়ে, এই ধরনের লেনদেন দিয়ে পরীক্ষায় কিন্তু অঙ্ক আসবে। এটা কুমিল্লা বোর্ডের অঙ্ক, কিন্তু ঢাকা বোর্ডেও এই ধরনের অঙ্ক আসে, কারণ বিভিন্ন বোর্ডের তো একই বই। আমরা যে বইটা কুমিল্লা বোর্ডে করি, ঢাকা বোর্ডে করি, সম্পূর্ণ বোর্ডে কিন্তু এই বইটার অঙ্কই করানো হয়। যাই হোক, তোমরা অঙ্কটা মনোযোগ দিয়ে করো। আগামী দিন তোমাদের সাথে লাইভ ক্লাস আছে, লাইভ ক্লাসে যার যেখানে সমস্যা আমাকে সম্পূর্ণ প্রশ্ন করবে, সেখান থেকে আমি একটু বেশি সময় দিয়ে তোমাদের আলোচনা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু তোমাদের পরীক্ষা অতি নিকটে, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা নিকটে, সেকেন্ড ইয়ারের পরীক্ষাও কিন্তু নিকটেই বলা যায়, কলেজ খুললেই তোমাদের পরীক্ষা হবে। তোমরা হয়তো ইতিমধ্যে অবগত আছো কলেজ খোলার সম্ভাবনা আছে, এখন কনফার্ম বলা যাচ্ছে না। তারপরে সরকার চেষ্টা করতেছে বললো আমাদেরকে, লাইভে কিংবা নিউজে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আগামী দিন তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উভয়ের সাথে আমার ক্লাস আছে। আশা করি নেটওয়ার্ক থাকলে আমরা ক্লাস ইনশাল্লাহ করতে পারবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।